সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির নয়াপল্টনের অফিসে এখন কাগজের বড় বড় স্তূপ। এই স্তূপগুলা কিসের জানেন? সারা দেশের বিভিন্ন আসনে যে বিএনপি প্রার্থী দিয়েছে সেই প্রার্থী পাল্টানোর দাবিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা প্রার্থী পাল্টানোর জন্য আবেদন জানিয়েছেন। আবেদন এত এসেছে যে এই কাগজগুলা রাখতে রাখতে স্তূপ হয়ে গেছে বড় বড়। বিএনপি এই আবেদনের পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয় সেটা বিএনপি ভালো বলতে পারে। ইতিমধ্যেই জানতে পেরেছি যে বিএনপি কিছু আসনে তাদের প্রার্থী পরিবর্তন করবে, সেটাও শরিকদের জন্য। তবে এও জানা গেছে যে বিভিন্ন পত্রিকার খবরে এবং তাদের নেতাকর্মীরা যে ঘোষণা দিয়েছেন, এখন পর্যন্ত ১৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। অর্থাৎ যারা ঘোষণা দিয়েছেন সেই তালিকা করলে এখন পর্যন্ত ১৯টি আসনে বিএনপির নেতাকর্মীরা বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। আমরা জানি বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থী তালিকা দিয়েছে, এখনও ২৮টি আসনে খালি রয়েছে। এই শরিকের সঙ্গে তাদের নেগোসিয়েশন চলছে। ৯০টির বেশি আসনে বিএনপির প্রার্থী পাল্টানোর দাবিতে আন্দোলন বিক্ষোভ চলছে। শেষ পর্যন্ত এই বিদ্রোহীর তালিকা কোন জায়গায় গিয়ে ঠেকে সেটাও দেখার বিষয় রয়েছে। আমার কাছে মনে হচ্ছে না সেটা ৫০-এর নিচে হবে, ৫০-এর বেশি হবে। আমি আপাতত এই ১৯ জনকে যারা ঘোষণা দিয়েছেন কোন কোন আসনে তারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন সেসব নিয়ে কথা বলবো। প্রথমেই ঢাকার আশপাশেই আসি, নারায়ণগঞ্জ ২। এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিএনপির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হবেন। তিনি ৯১, ৯৬, ২০০১ সালে এই আসনে বিএনপি জয়লাভ করেছিল। এটা মোটামুটি বিএনপির ঘাঁটি বলা যায়। সেখানেই বিএনপি এবার একজন বিদ্রোহীকে ফেস করতে হবে, তার দলীয় প্রার্থীকে একজন বিদ্রোহীকে ফেস করতে হবে। এটা গেল নারায়ণগঞ্জ ২ এর ঘটনা। এবার আসি নারায়ণগঞ্জ ৪। এই আসনে এখনো বিএনপি কোনো প্রার্থী দেয়নি, তবে শরিকের জমিয়তে উলামা পেতে পারে, এরকমই মানে আমার হিসাব মতে এরকমই মনে হচ্ছে। যাকেই দেওয়া হোক, ইতিমধ্যেই বিএনপির একজন ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন, বিদ্রোহী হবেন, অর্থাৎ দলের তাকে নমিনেশন দিক না দিক তিনি নির্বাচন করবেন। তার নাম হচ্ছে মোহাম্মদ আলী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক। ১৯৯৬ সালে এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হন। গত ২৯ নভেম্বর উপজেলার বক্তাবলী ইউনিয়নে তিনি বলেন, সেখানে তিনি আসলে ঘোষণা দেন যে তিনি প্রার্থী হচ্ছেন। গাজীপুর ৩ শ্রীপুর সদর নিয়ে হচ্ছে এই আসনটি গঠিত। এখানে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এনামুল হক মোল্লা। তিনি শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মিসফালা শাখা বিএনপির সভাপতি। তিনি যদিও সম্প্রতি হচ্ছে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন, তারপরেও তিনি বিদ্রোহী হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। গাজীপুর ৪ কাপাসিয়া, এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির প্রয়াত একজন নেতা, বড় নেতা হান্নান শাহর ছেলে শাহরিয়াজুল হান্নান। তাকে মনোনয়ন দেওয়ার পর বিএনপির আরেকজন সিনিয়র নেতা তিনি হচ্ছে ঘোষণা দিয়েছেন, যিনি আবার বীর মুক্তিযোদ্ধা, তিনি ঘোষণা দিয়েছেন তিনি বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, অর্থাৎ স্বতন্ত্র নির্বাচন করবেন। আমরা জানি হান্নান শাহর পরিবার বিএনপির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং গাজীপুরেও তাদের প্রভাব রয়েছে বিএনপি পরিবার হিসেবে, বিএনপির নেতা হিসেবে। এরপরেও ফিনল্যান্ড শাখা বিএনপির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম.এ. হাশেম চৌধুরী স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি নিজেকে জিয়ার সৈনিক হিসাবেই মাঠে পরিচয় দিয়ে তিনি কিন্তু ভোটের প্রচার চালাচ্ছেন। টাঙ্গাইল ৮, যেখানে বিএনপির আরেকজন হেভিওয়েট নেতাকে হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছে, আহমেদ আজম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বর্তমানে। তার বিরুদ্ধে যিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনিও আরেকজন হেভিওয়েট, লাবিব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সালাউদ্দিন রাসেল। আমি গত কিছুদিন আগে নিউজ দেখতেছিলাম, নিউজ দেখতে দেখতে দেখি যে এই সালাউদ্দিন রাসেল দুবাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বৈঠক করছেন। তার মানে ব্যবসায়ী হিসাবে তার ব্যবসার নিশ্চয়ই বড় ব্যবসা বিদায় তিনি দুবাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন এবং তিনি আসলে নির্বাচনে ওই যে অর্থ কড়ি দেওয়া হচ্ছে সেই সাহসটাও তিনি আসলে দেখাতে পারছেন। অর্থাৎ বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে একজন শিল্পপতি দাঁড়িয়ে যাচ্ছেন, যিনি আবার বিএনপি ঘরনারী, অর্থাৎ বিএনপির এই আহমেদ আজম খানকে একজন হেভিওয়েট প্রার্থীকে ব্যবসায়ীকে ফেস করতে হবে নির্বাচনে। এবং টাঙ্গাইল ৮ আসনে যে সখীপুর বাসাইল, এই সখীপুরের আমরা জানি অনেক বিএনপির নেতা শুধুমাত্র আহমেদ আজম খানের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগও করেছেন। অর্থাৎ আহমেদ আজম খান খুবই বিপদে রয়েছেন, বিএনপির এই প্রার্থী খুবই বিপদে রয়েছেন।
ফরিদপুর ১ এই আসনে মধুখালী, বোয়ালমারী এবং আলফাডাঙ্গা নিয়ে গঠিত এই আসনে খন্দকার নাসিরুল ইসলামকে দ্বিতীয় দফে, এই যে গত ৪ ডিসেম্বর বিএনপি যে মনোনয়ন দেয়, প্রথমবার খালি রাখা হয়, এরপরে নাসিরুল ইসলামকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়। এই আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রাজ্জাক জুট মিলের কর্ণধার ও বিএনপি ঘরানার ব্যবসায়ী সাবেক ছাত্রদল নেতা আবুল বাশার খান। অর্থাৎ এই নাসিরুল ইসলামকেও একজন বিদ্রোহীকে ফেস করতে হচ্ছে। জামালপুর ১ আসন, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন, বিএনপির মোটামুটি বড় নেতা। তবে তার বিরুদ্ধে যিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং তিনি ওই উপজেলার ৪ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। অর্থাৎ এই সাবেক এমপিকে কিন্তু একজন উপজেলা চেয়ারম্যানকে ফেস করতে হবে, দুজনের কিন্তু ভোট রয়েছে। সেই জায়গায় এই হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত কে টিকে আসতে পারে, নাকি এটার সুবিধা তাদের প্রতিদ্বন্দ্বীরা নিয়ে নেয়, সেটাও দেখার বিষয় রয়েছে। মাগুরা ২, শালিকা, মোহাম্মদপুর ও সদরের কিছু অংশ এই আসনে বিএনপির পক্ষ থেকে নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষ এই আসনে তিনি পেয়েছেন। তবে এই আসনে বিএনপির কাজী সলিমুল হক কামালের লোকজন ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এই আসন থেকে বিএনপি এর ৩ বার এমপি ছিলেন। অর্থাৎ এই বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে সাবেক এমপি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই কেন্দ্রীয় নেতার কপালেও মানে একটু দুঃখ আছে বলে আমার কাছে। মানে আপনি যদি বিদ্রোহী দলের প্রার্থীকেই যদি ফেস করতে হয়, দলের প্রার্থী যদি আপনার প্রতিদ্বন্দ্বী হয়, আপনার আসলে এই জীবনে মানে এই নির্বাচনে সুখের বিষয় বলতে কিছু নাই। কেননা আপনার এমনিতেই আপনার জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, জামাত মিলে অন্যান্যরা একটা বড় এলাই করতেছে। সেই জায়গা থেকে আপনার এখানে যদি দলের প্রতিদ্বন্দ্বীকেও দলের ভোটও যদি আপনাকে ভাগাভাগি করতে হয়, সেই জায়গায় এটা খুবই দুঃখজনক প্রার্থীর জন্য। নড়াইল ১ কালিয়া সদর নিয়ে গঠিত এই আসনটি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপি মনোনয়ন দিয়েছে, ধানের শীষ তিনি পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এস.এম. সাজ্জাদ হোসেন। ২০১৮ সালে তাকে বিএনপি মনোনয়ন দিয়েছিল, এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার তিনি ঘোষণা দিয়েছেন। সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। ৪ ডিসেম্বর এই আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপির কেন্দ্র থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দফে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেন। তখন এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কায়সার আহমেদ। তবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্বরপুর নিয়ে গঠিত এই আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকিরিন। ব্রাহ্মণবাড়িয়া ২ এই আসনটি খালি রেখেছে বিএনপি সরাইল আশুগঞ্জ নিয়ে গঠিত। রবিন ফারহানা যদি শেষ পর্যন্ত এই আসনে মনোনয়ন না পান, আমি মনে করি তিনি একটি টক শোতে এটার ইঙ্গিত দিয়েছেন, নেতাকর্মীরা যদি চান তাহলে তিনি নির্বাচন করবেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন বলে আমি এখন পর্যন্ত যে পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে। কুমিল্লা ৬ এখন পর্যন্ত ঘোষণা দেননি, তবে এই আসনে বিএনপি ঘোষণা দেননি বলতে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দেননি, বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। মনিরুল হক চৌধুরীকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এর আগের এমপি ছিলেন কুমিল্লা ৯ আসন থেকে। এবার এখান থেকে বিক্ষোভ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। তার কথাবার্তা এবং তিনি যেভাবে বিক্ষোভ করছেন, এটা দিয়ে একেবারে স্পষ্টত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি যদি মনোনয়ন পাল্টানো না হয় তিনি বিদ্রোহী প্রার্থী হতে পারেন। পাবনা ৩ চাটমোহর এই আসনে কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে আন্দোলন চলছে, চাচা ভাতিজা দুজন মিলে আন্দোলন করছেন। চাচা সাবেক এমপি ছিলেন, ভাতিজা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তো চাচা হলেন এম কে আনোয়ারুল ইসলাম এবং ভাতিজা হলেন হাসাদুল ইসলাম হীরা। তারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন মনোনয়ন পাল্টে যদি চাচা ভাতিজার একজনকে না দেওয়া হয়, তাদের দুজনের যে কোনো একজন প্রার্থী হয়ে যাবেন, অর্থাৎ নির্বাচন করবেন। বিএনপির আরেকজন হেভিওয়েট নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক নিয়ে গঠিত এই আসন জয়নুল আবদিন ফারুক নবম সংসদে বিএনপির বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন। আমরা জানি ডিবি হারুনের হাতে মার খাওয়া বিএনপির সেই নেতা জয়নুল আবদিন ফারুক। তার বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য মফিজুর রহমান
আন্দোলন করেছেন এবং তিনি বলেছেন যে প্রার্থী যদি পরিবর্তন না করা হয় তাহলে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে যাবেন, স্বতন্ত্র নির্বাচন করবেন। এই হেভিওয়েট প্রার্থীকেও জয়নুল আবদিন ফারুক যতগুলো ফেয়ার ইলেকশন হয়েছে কোনোবার হারেন নাই, সম্ভবত 5বারের এমপি, তিনি 5বার এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার তার বিরুদ্ধে তার দলের প্রার্থীকেই তাকে ফেস করতে হবে। সেখানে জামাতেরও অবস্থান মোটামুটি ভালো। নাটোর 1 মনোনয়ন পেয়েছেন প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন। আমরা জানি তার বিরুদ্ধে তার ভাইও বিক্ষোভ করেছে তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে। এই আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় কেন্দ্রীয় মানে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু তিনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এভাবে বলেছেন, নিজেদের পক্ষে মনোনয়ন আনতে সবাইকে মাঠে নামতে হবে। আমি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করি ইনশাল্লাহ আমার বিজয় হবে। লক্ষ্মীপুর 4 বিএনপি এই আসনটি জেএসডিকে দেবে, তাদের শরিক, এবং জেএসডি সিনিয়র সভাপতি তানিয়া রব এই আসন থেকে নির্বাচন করবেন। তবে এখন পর্যন্ত ইঙ্গিত যেটা, ওই আসন থেকে 2বারের এমপি, বিএনপির একবারে হেভিওয়েট একজন প্রার্থী, বিএনপির নেতা, জনপ্রিয় নেতা আশরাফ উদ্দিন নিজাম, তিনি নির্বাচন করবেন। আমি নিজের হাতেই একটা রিপোর্ট করেছি, আমি যেখানে কাজ করি, তিনি সেখানে বলেছেন নেতাকর্মীরা চাইলে তিনি নির্বাচন করবেন, অর্থাৎ তিনি নির্বাচন করার স্পষ্টত ইঙ্গিত রয়েছে। ওইভাবে সরাসরি ঘোষণা না দিলেও আমার বিশ্বাস তিনি নির্বাচন করবেন। পটুয়াখালী 3 দশমিনা গলাচিপা, এখানে বিএনপি এখন পর্যন্ত মনোনয়ন দেয়নি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের জন্য এই আসনটি খালি রাখা হয়েছে বলে আমরা জানি। বিএনপি আরও কিছু আসনে তাদের এই মনোনয়ন পরিবর্তন করতে পারে। এই পটুয়াখালী 3 আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক নেতা হাসানুল মামুন, বিএনপির বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন, এরকম ইঙ্গিত দিয়েছেন। তার নেতাকর্মীদেরকে মনক্ষুণ্ণ না হওয়ার কথা বলেছেন। তিনি বলছেন শেষ পর্যন্ত তিনি দেখবেন, কিন্তু তিনি যদি না দেয় তিনি স্বতন্ত্র বা কিংবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার এক ধরনের সম্ভাবনা তৈরি করেছেন। তিনি প্রার্থী হবেন বলে আমি মনে করি। তিনি এত সহজে ছাড় দেওয়ার লোক না, কেননা 2018 সালেও তাকে মনোনয়ন দেওয়া হবে বলে শেষ পর্যন্ত দেওয়া হয়নি। শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়েছিল গোলাম মাওলা রনিকে। এখন বিষয় হলো বিএনপি এটা নিয়ে কিছুটা বিপাকে পড়েছে। তাদের তো এখন শরিককেও সামলাইতে হচ্ছে, এখন বিদ্রোহীদেরকেও সামলাইতে হচ্ছে। তারেক রহমান ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করার কথা বললেও এই আবেদন বলেন, বিক্ষোভ বলেন, এগুলো থামছে না এবং বিদ্রোহীদের মিছিল দিন দিন বাড়ছে বলতে কেমন, ঘোষণা দিন দিন বাড়ছে। প্রথমে ছিল 8-9টি, এখন 19টি হয়েছে। নির্বাচন যত ক্লোজ হবে, যে মনোনয়ন জমাদানের সময় যত ঘনিয়ে আসবে এবং সম্ভবত 30 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়, এই সময় দেখবেন যে মনোনয়ন কতজন যে তুলছে, এটা নিয়ে বিএনপি ভালোই বিপাকে পড়বে এবং এই বিপদ থেকে বিএনপি আসলে কিভাবে উদ্ধার হবে সেটা বিএনপি ভালো বলতে পারে। যে এই নির্বাচনটাকে আওয়ামী লীগবিহীন নির্বাচনকে যত সহজ বলা হচ্ছে, এটা আসলে অত সহজ না। বিএনপি যদি তাদের বিদ্রোহীকে ফেস করতে হয়, তাদের প্রার্থীরাই, তাদের দলের নেতারাই যদি দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, বিএনপির জন্য এটা একেবারে মানে এর চেয়ে খারাপ কিছু বিএনপি আসলে চিন্তা করতে পারবে না যে আসলে এটার রেজাল্টটা কী হতে পারে। বিএনপি খুবই বিপদে আছে, এই বিপদ থেকে উদ্ধার আসলে কিভাবে হবে সেটা তারাই ভালো বলতে পারে। তারেক রহমান দেশে ফিরলে হয়তো এইসব বিষয়ে তিনি মীমাংসা করবেন, কিংবা এখন কেন্দ্রীয় নেতারা সেই মীমাংসার পথে হাঁটছেন কিনা সেটাও দৃশ্যমান না। তবে কিছু কিছু জায়গায় যোগাযোগ করা হচ্ছে। এই যে এতগুলো আবেদন আসছে কেন্দ্রীয় কার্যালয়ে, সেগুলো নিয়ে তারা আসলে কিভাবে কোপ আপ করছে সেটা তারাই ভালো বলতে পারে। আগামী কয়েকদিন আমরা কিছু সিদ্ধান্ত হয়তো দেখতে পারবো। যারা বিদ্রোহী হবে তাদেরকে হয়তো বহিষ্কারও করা হইতে পারে, নানান কিছু আসতে পারে। তবে বিদ্রোহীরা ছাড় দেবে না বলে আপাতত মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।